হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে ম্যাথগুলো সমাধান করতে যাচ্ছি তা হলো তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণী 2.2 এর 18 এর ক এবং খ। আমি মনে করি এই দুটি গণিত হলো তোমাদের এই নবম দশম শ্রেণীর যে সেট এবং ফাংশন রয়েছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। কারণ হচ্ছে প্রতি বছর যে বোর্ড কোশ্চেন গুলো এসে থাকে তার ক, খ অথবা গ প্রশ্নে এই প্রশ্নগুলো এসে থাকে, যে কোনো বোর্ডে আসতেই পারে। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। তো চলো আজকে আমরা সমাধান করে ফেলি আমাদের এই গুরুত্বপূর্ণ দুটি টপিক, যা হচ্ছে ক এবং খ। যেখানে বলা হয়েছে যে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং কি নির্ণয় করো, রেঞ্জ। অর্থাৎ ক এবং খ এ থেকে ডোমেন এবং কি নির্ণয় করতে বলছে, রেঞ্জ। তাহলে আমরা যদি ক নাম্বার প্রশ্নটি সমাধান করি তাহলে তোমরা দেখো যে ক নাম্বার আমাদের কি কি দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এখান থেকে ডোমেন এবং কি নির্ণয় করে নিব, রেঞ্জ। তো আমরা যদি একটু ক নাম্বারটা লিখে নেই, যে ক নাম্বার দেওয়া আছে, আমরা মানগুলা যদি একটু লিখে নেই, যে আর অফ আর ইজ ইকুয়াল টু আমাদের রয়েছে যে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু রয়েছে এ। তারপর একটি শর্ত আছে এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আর এর মান রয়েছে যেখানে আমাদের মাইনাসের 2, -1, 0, 1 আর হচ্ছে 2, এই মানগুলো। এখন আমাদের যেহেতু বলা হয়েছে ক নাম্বার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে, তো তোমরা সবাই তো জানবে বা আমার পূর্বের ক্লাসে ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে বলা হয়েছে যে ডোমেন এবং রেঞ্জের জন্য দুইটি উপাদান প্রয়োজন। কয়টি উপাদান প্রয়োজন? দুইটি। যেমন এখানে দুইটি উপাদান আমি লিখছি, ক্রমজোড় 2 এবং 5। তোমরা জানো যে এই প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, দ্বিতীয়টিকে বলা হয় রেঞ্জ। তো এইখানে কি দেখতে পাচ্ছ, এইখানে তো আমাদের এমন কোনো অন্যই নেই বা ক্রমজোড় নেই। তাহলে এটাকে আমাদের সম্পূর্ণ নিজস্ব আয়ত্তে এই প্রশ্নটা এই ক্রমজোড় তৈরি করে নিতে হবে। কিভাবে নেব? এই যে আমাদের যে অন্যটি দেওয়া আছে রিলেশন, তার উপর ডিপেন্ড করতেছে আমাদের যে এ এর মান থেকে আমরা কার কার মান বের করব। তাহলে যদি আমরা একটা কাজ করি, যে এখানে যদি এখানে আমরা একটা কাজ করি, দেখো যে আর এর যে শর্ত দেওয়া আছে আর এ এর মান দেওয়া আছে, এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু কি এ। অর্থাৎ এক্স এর মানও ধরতে বলা হয়েছে এর মান, ওয়াই এর মানও ধরতে বলা হয়েছে এর মান। তাহলে কি দাঁড়ালো, যে তুমি যদি এক্স আর ওয়াই দুইটার মানে এ ধরো তাহলে তো আরেকটি মান পাওয়া যাচ্ছে না। তাহলে এই হিসাবে আমরা এক্স এর মান এ ধরে নিব আর শর্ত থেকে আমরা ওয়াই এর মান বের করে নিব। কিভাবে সেটা আমরা দেখি, যে আমরা লিখবো এখন আর এর শর্ত হতে পাই, কি হতে পাই, আর এর শর্ত হতে পাই। কি পাই দেখো তোমরা, এই যে এটা হচ্ছে আমার মূল বিষয়। এই শর্তটা থেকে আমরা সব সময় ওয়াই এর মান বের করব। যেহেতু এখানে বলা আছে x বিলংস টু a, y বিলংস টু a, তুমি এখানে x এর মানও বের করতে পারো, কিন্তু সবচেয়ে ভালো আমরা x এর মান ধরে নিব, এর মান আর y এর মানটা আলাদাভাবে বের করে নেব। যেমন x প্লাস y ইজ ইকুয়াল টু আমার রয়েছে 1। কত রয়েছে? 1। এখান থেকে আমার কাজ হবে যে আমরা y এর জন্য একটা সমীকরণ বের করব, যা থেকে আমরা y এর মানগুলা বের করে নেব। ঠিক আছে? তো এখানে x এর সমীকরণও বানানো যায়, তবে y এরটা বানানোই বেটার। তো আমরা এখানে কিচ্ছু দেখো তেমন কোনো কঠিন কাজ নেই, আমরা y টা এখানে রেখে দেব, আর এই যে x প্লাসের ওই পাশে গেলে হবে -x। এই যে আমাদের y এর একটা সমীকরণ চলে এসেছে, যা থেকে আমরা y এর মান বের করতে পারবো x এর মান এর মান বিবেচনা করে। তারপর আমাদের লিখতে হবে যে প্রত্যেক, কি লিখবো আমরা, যে প্রত্যেক x বিলংস টু a এর জন্য, x এর জন্য y এর কি নির্ণয় করি, y এর মান নির্ণয় করি। দেখো আমরা কার মান নির্ণয় করব, y এর, কারণ আমরা এই এর মান ধরেছি কার মান, x এর মান। তাহলে আমাদের যেহেতু y এর মান নেই, তাহলে আমরা y এর মান এই সমীকরণ থেকে বের করব। কিভাবে বের করব, যে এখানে দেখো কয়টি মান দেওয়া আছে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে আমরা এভাবে একটি ছক বানাবো। ঠিক আছে? তো আমরা এটাকে 6টা ঘরে পরিণত করব, কারণ হচ্ছে 5টি উপাদান এবং একটি হচ্ছে x এবং y লেখার জন্য এই হচ্ছে 6টি। তাহলে আমরা যদি প্রথমে নিই একটি,
এই হচ্ছে আমাদের 6টি ঘর, অর্থাৎ এক্স, এটা লিখবো কি ওয়াই। আর যেহেতু আমাদের এক্স এর মান আমরা বিবেচনা করেছি কার মান, তাহলে এক্স এর মান হিসেবে আমি এর মানগুলো বসিয়ে দিব, -2, -1, 0, 1 আর হচ্ছে 2। তাহলে এখন বলতে পারো তাহলে আমরা ওয়াই এর মান কোথায় পাবো? দেখো ওয়াই এর মান আমরা বের করব হচ্ছে এই যে আমাদের যে সমীকরণ রয়েছে ওয়াই এর, এখান থেকে আমরা কার মান বের করব? ওয়াই এর মান বের করব। যদি আমরা একটু ওয়াই এর মান বের করি তাহলে দেখো যে কিভাবে বের করি। আমাদের ওয়াই এর সমীকরণটা এখানে কি রয়েছে, যে y is equal to 1 - x, এই হচ্ছে আমাদের y এর সমীকরণ। তাহলে যেহেতু আমাদের x এর মান আমরা পেয়ে গেছি এর মান, তাহলে y এর সমীকরণ রয়েছে 1 - x। তো আমি কি করব, যে x এর মানগুলা বসিয়ে বসিয়ে y এর মান কি করে নেব, বের করে নেব। যেমন এখানে প্রথমে x এর মান রয়েছে কত, -2। তাহলে আমরা যদি এখানে এই ক্যালকুলেশনে 1 এর জায়গায় 1 আর x এর জায়গায় -2 বসিয়ে দেই, তাহলে মাইনাসে মাইনাসে আমরা জানি হবে প্লাসের 2, তাহলে হবে কত 3। যখন আমি x এর মান -2 বসালাম y এর সমীকরণে, তখন y এর মান পেয়ে যাচ্ছি 3। আই থিংক বুঝতে পারছো। সেম ভাবে যদি পরেরটা করি আমরা, যেমন এইখানে রয়েছে আমাদের x এর মান হিসেবে -1, তাহলে আমি সেম ভাবে আবার এই 1 -1, কারণ x এর মান এখানে কি ধরা হয়েছে -1, দেখো আমি ওই জায়গায় x এর মান -1 বসিয়ে দিয়েছি। আবার যেহেতু গুণ অবস্থায় রয়েছে 1 + 1 = কত 2, তাহলে কি বুঝলা, যে আমরা যখন x এর মান -1 নিলাম তখন এটার মান পেলাম হইতাছে 2। যদি আমরা x এর মান 0 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 1। যদি আমরা x এর মান 1 বসাই তাহলে 1 থেকে 1 চলে গেলে পাবো হচ্ছে 0। যদি আমরা x এর মান 2 বসাই তাহলে পাবো -1। এই হচ্ছে আমার y এর মান আমি বের করে নিয়েছি। আই থিংক বুঝতে পারছো। এইভাবে যদি অন্যই দিয়ে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলে, তাহলে তোমাদের প্রথম কাজ হবে y এর সমীকরণ তৈরি করা। কার সমীকরণ? y এর। এটা হচ্ছে মাস্ট, কারণ y এর সমীকরণ না করে তুমি y এর মান বের করতে পারবা না। তো এইবার পরের কাজটি হচ্ছে আমাদের, দেখো যে আমরা এই সবগুলো উপাদান একবার দেখবো যে এই উপরের উপাদানের সাথে মিলে কি না, অর্থাৎ এর উপাদানের সাথে মিলে কি না। যেগুলো না মিলবে এগুলো আমরা বাদ দিয়ে দিব। যেমন এইখানে রয়েছে 3, এখানে কত রয়েছে 3। এই 3 যদি আমরা দেখো উপরে অথবা এর সাথে মিলাই তাহলে এখানে 3 নয়। তার মানে আমরা লিখতে পারি যে যেহেতু 3, তারপর হচ্ছে 3 আমাদের এখানে মিলে না 2 এইখানে আমাদের নেই, আছে 2 আছে, 1 আছে, 0 আছে, -1ও রয়েছে। তার মানে একমাত্র আমাদের 3 উপরের উপাদানগুলোতে নেই, অর্থাৎ এটার সাথে নেই। তার মানে আমরা কি বলবো, যে এই 3 নট বিলংস টু এ, মানে 3 কার উপাদান নয়, এর উপাদান নয়। তাহলে যে উপাদান এর নয় সেই উপাদান আমরা নিব না। যদি এখানে আরো উপাদান না মিলতো আমরা ওইগুলাকেও কমা আকারে লিখে নট বিলংস টু দিয়ে দিতাম। তো যেহেতু এখানে একটি উপাদান এর উপরে মিলে নাই, তাই একটি উপাদান দিয়েছি, এবং এই একটি উপাদান দ্বারা যে সেটটি আমাদের গঠিত হয়েছে -2, 3, ওই সেটটি আমরা পুরো বাদ দিয়ে দিব। যেমন আমরা লিখতে পারি -2 আর হচ্ছে কত 3, এইটা লিখবো আমরা নট বিলংস টু হচ্ছে আর, মানে এটা কার উপাদান নয়, আর এর উপাদান নয়, কারণ এই 3 উপরের কোনো উপাদানের সাথে ম্যাচিং হয় নাই। তো এই ক্ষেত্রে আমরা যদি এইটি বাদ দিয়ে দেই, এটা বাদে আমাদের যে সেটগুলো রয়েছে এগুলোই হচ্ছে আমাদের আর এর মান, শর্ত মানছে। তাহলে আমরা লিখতে পারি অতএব আর ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি দেখো যে এইখানে আমরা পেয়েছি -1 আর হচ্ছে 2, আর এইখানে পেয়েছি আমরা 0 আর হচ্ছে 1, এইখানে পেয়েছি 1 আর হচ্ছে 0, এখানে পেয়েছি আমরা 2 আর হচ্ছে -1। এই হচ্ছে আমাদের আর এর মান শর্ত অনুযায়ী। তাহলে আমরা জানি হয়তো বা এই অনুশীলনী 2.2 এর যে 17 নম্বর প্রশ্নটি রয়েছে তাতে ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যে যেহেতু আমি আর এর মানগুলা পেয়ে গেছি, এখন আমাকে বলা হয়েছিল যে কি নির্ণয় করতে, ডোমেন এবং কি রেঞ্জ। তো আমরা জানি ডোমেন কাকে বলে। ডোমেন হচ্ছে যে একটি ক্রমজোড়ের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, দ্বিতীয়টিকে বলা হয় কি রেঞ্জ। এটারও প্রথম উপাদান ডোমেন, এটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে এই হিসাবে যদি আমরা লিখি তাহলে লিখব যে ডোমেন আর ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি দেখো যে -1, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 1 আর এখানে রয়েছে 2, এই হচ্ছে আমাদের ডোমেন। তারপর আমরা কি করব, এখন লিখব হচ্ছে রেঞ্জ।
তাহলে রেঞ্জ যদি আমরা লিখি, আমরা জানি একটি ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে আমরা রেঞ্জ হিসেবে নিতে পারি, দেখো প্রথমে নিতে পারি 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে -1। এই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এই হচ্ছে আমাদের 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে এর ক প্রশ্নের সমাধান, ডোমেন এবং রেঞ্জ। এখন আমরা কি নিব? এখন আমরা নিব হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান করব। সেম ভাবে একদম খ নাম্বার প্রশ্নের সমাধান আমরা করে নিতে পারি। তাহলে দেখো, যদি আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করি, পূর্বের মতোই আমরা লিখে নিব, দেওয়া আছে, কি আছে? দেওয়া আছে যে f ইজ ইকুয়াল টু, আমাদের রয়েছে যে অন্যটি আছে, আমরা লিখে নিই x y, x বিলংস টু c। এখানে বলা হয়েছে y বিলংস টু c এবং শর্তটি দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 2x। এই হচ্ছে আমাদের শর্ত। তারপর সির মান কি দেওয়া আছে এটাও আমরা লিখে নিব। সির মান হচ্ছে -1 0, তারপর হচ্ছে 1 1 2, তারপর হচ্ছে কত 3। এটি হচ্ছে আমাদের সি এর উপাদান। সেম ভাবে আমরা প্রথমে আর এর শর্ত থেকে, যেহেতু x বিলংস টু c y বিলংস টু c বলা হয়েছে, তার মানে আমার এই সির মানকে হয় x ধরতে হবে, না হয় কি ধরতে হবে, y। তাহলে আমরা জানি যে আমরা এই উপাদানটিকে মূলত x এর উপাদানে ধরে থাকি আর y এর উপাদান শর্ত অনুসারে কি বের করে থাকি। তাহলে আমরা এখানে লিখে নিব যে f এর শর্ত হতে পাই, কি হতে পাই? f এর শর্ত হতে পাই, শর্ত রয়েছে আমাদের y ইকুয়াল টু কত, 2x, y ইকুয়াল টু 2x। তাহলে এইখানে যেহেতু y এর শর্ত রয়েই গেছে, আমাদের আর কোনো কাজ করতে হবে না। তো আর কোনো কাজ করার দরকার নেই, আমরা সরাসরি লিখে নেব প্রত্যেক x বিলংস টু a এর জন্য y এর মান নির্ণয় করি। প্রত্যেক x বিলংস টু a এর জন্য কার মান নির্ণয় করি? y এর। এখন আমরা সেম পূর্বের মতো এখানে একটি সারণী তৈরি করব এই উপাদানের উপর ভিত্তি করে। উপাদান আমাদের রয়েছে হচ্ছে 5টি। আমরা সেম ভাবে এক গড় বাড়িয়ে এখানে উপাদান সারণী তৈরি করব 6টির জন্য। তাহলে সেম ভাবে আমরা লিখব, এই যে আমাদের 6টি গড়, একটি হবে x, একটি হবে কি y। তাহলে এখানে আমি x এর উপাদান হিসেবে কাকে নেব? আমরা বলেছি আগে যে x হিসেবে আমরা মূলত c, এখানে c কে বলা হয়েছে x এর উপাদান। তো আমরা y এর উপাদান বের করে নেব আর c কে আমরা ধরে নিয়েছি x এর উপাদান। তাহলে x এর উপাদান কোনগুলো আমরা লিখতে পারি? দেখো যে -1, তারপর হচ্ছে 0 1 2 কত 3। আর আমাদের y এর শর্ত আমরা পেয়েছি হচ্ছে y ইকুয়াল টু 2x। তাহলে এই শর্ত থেকে যদি আমরা x এর মানগুলি বসিয়ে দেই, তাহলে আমরা আই থিংক y এর মান পেয়ে যাব। কিভাবে? দেখো যে x এর প্রথম মান রয়েছে -1, যদি আমি এখানে 2 ইনটু মাইনাসের 1 দেই, তাহলে পাবো -2। তাহলে তোমরা বুঝতেই পারছো, এখানে পেয়ে যাচ্ছি -2। সেম ভাবে এখানে রয়েছে 0, আমি যদি এখানে x এর মান 0 বসাই, তাহলে এই পুরো মান আসবে 0। পুরো মান কি আসবে? 0। দেন আমি যদি এখানে 1 বসাই, তাহলে হবে 2 কে 2, 2 বসালে আসবে 4, 3 বসালে আসবে 6। তাহলে এখন আমার পরের কাজ কি? তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো যে আমাদের পরের কাজ কি। তাহলে বলো তো পরের কাজ কি? পরের কাজ হলো যে আমি এই যে উপাদানগুলো পেয়েছি y এর, নতুন যে উপাদানগুলা, এগুলো আমি উপরের উপাদানের সাথে একটু মিলাবো, যে কোন কোন উপাদান আমাদের সাথে মিলে এগুলোর সাথে আর কোন কোন মিলে না। যেমন এখানে রয়েছে -2, উপরে -2 নেই, তাহলে এটা নেওয়া যাবে না। এখানে 0, এখানে 0, 2 আছে, 4 নেই, 6ও নেই। তার মানে এই সবগুলো উপাদান কি হয়ে যাবে? আমাদের এই উপাদানের সাথে যেহেতু মিলে না, তাহলে এগুলা বাদ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে যেহেতু -2 উপরে নেই, আমরা লিখতে পারি -2, তারপর হচ্ছে 2 4 নেই, 4 লিখতে পারি, 6 নেই। এই সবগুলো উপাদান নট ইকুয়াল টু c, নট বিলংস টু c, অর্থাৎ c এর উপাদান নয়। তাহলে কি দাঁড়ালো? যেহেতু এগুলো c এর উপাদান নয়, তাহলে এইগুলা দ্বারা যে সেট গঠিত হয়েছে তারাও মূলত f এর উপাদান
9। তাহলে আমরা লিখতে পারি এই সেটগুলো যদি আমরা একটু লিখে নিই, যে সেকেন্ড ব্র্যাকেট আমরা মাইনাসের 2 দ্বারা যে সেট গঠন হয় তা হচ্ছে মাইনাসের 1 আর হচ্ছে মাইনাসের 2। 4 দ্বারা যে সেট গঠন হয় তা হচ্ছে 2 আর হচ্ছে 4। তারপর হচ্ছে 6 দ্বারা হচ্ছে 3 আর হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারি যে এটি নট বিলংস টু হচ্ছে এফ। এই সেটগুলা এফ এর উপাদান নয়। তাহলে এফ এর উপাদান আমরা কি পেলাম, মাত্র হচ্ছে 0 0 এবং কি পেয়েছি 1 আর 2। তাহলে আমরা লিখতে পারি অতএব এফ ইজ ইকুয়াল টু, বলো আমরা কি পেয়েছি, আমরা এফ হিসাবে আমরা কি পেয়েছি। এখানে আমাদের যেহেতু এইটা আমাদের বাদ হয়ে গেছে, এইটা আমাদের বাদ হয়ে গেছে, এটা বাদ হয়ে গেছে, তাহলে আমরা পেতেছি হচ্ছে এই দুইটা সেট। একটি হচ্ছে 0 আর হচ্ছে কত 0, আর একটি হচ্ছে কত 1 এবং হচ্ছে 2। এই হচ্ছে আমাদের এফ এর উপাদান। আমরা বের করে নিলাম, আমাদের যে এফ এর মান দরকার অর্থাৎ ফাংশনের মান দরকার তা বের করে নিয়েছি। এখন আমাদের কি বের করতে বলেছিল, ডোমেন এবং কি রেঞ্জ। তাহলে আমরা যদি একটু কষ্ট করে ডোমেন এবং রেঞ্জটা বের করে নেই, এফ ইজ ইকুয়াল টু, তোমরা জানো সামনের যে উপাদান রয়েছে তা হচ্ছে ডোমেন, আর পিছনের যে উপাদান রয়েছে তা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ হিসেবে আমাদের এফ ইকুয়াল টু দাঁড়াবে 0 আর হচ্ছে 2। এই হচ্ছে আমাদের এই 18 নম্বর প্রশ্নের ক এবং খ প্রশ্নের সমাধান, অর্থাৎ খ প্রশ্নের সমাধান ডোমেন এবং রেঞ্জ। তোমরা যদি এই নিয়মে এই অঙ্কগুলা করে ফেলো, কিছু কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করো, তাহলে আই থিঙ্ক তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই সেট এবং ফাংশন থেকে যদি প্রশ্ন আসে তাহলে এগুলো তো ম্যাক্সিমাম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি 100%। তো তোমরা এগুলো ভালোভাবে করে নিও এবং সব সময় প্র্যাকটিসের উপরে থাকবা, সৃজনশীল গুলা করবা, তাহলে তোমাদের জন্য অনেক উপকারী হবে।